আসসালামু আলাইকুম বোনেরা আমার, ভাইয়েরা সবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের দোয়া আর ভালোবাসায় আর আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। আজ অনেক দিন পর আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হচ্ছে না, তো ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করে ফেলি। যেই ভাবা সেই কাজ। সিলেটি বউ আর ঢাকাইয়া মেয়ের হাতের একটি রেসিপি। আসলে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এটি হচ্ছে আমাদের পুরাতন ঢাকারই একটি রেসিপি। চলে এসেছি কিচেনে। চুলার ওপরে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। তোমরা তো জানো আমি মাংস রান্না করলে সবসময় প্রেসার কুকারেই রান্না করি, কারণ সময় কম লাগে আর প্রেসার কুকারে রান্না করলে মশলাটা মাংসের ভিতরে খুব সুন্দর করে চলে যায়। তো আমি প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে সেটার মধ্যে দারচিনি এলাচি দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ দারচিনি এলাচি, এই দারচিনি এলাচি আমি কিন্তু ইউটিউবে এসেই চিনেছি। কারণ কি জানো? কারণ এই দারচিনি এলাচি মশলার নাম আমার মনেই থাকতো না। উনি যখন বাজারে যেতেন তখন আমি ওনাকে বলতাম, ওই যে মাংসের মধ্যে যে দেয় লাঠি, ওই যে মাংসের মধ্যে যে দেয় গোল গোল। আর আমার উনি বুদ্ধিমান, উনি বুঝে যেতেন যে আমি আসলে দারচিনি এলাচির কথা বলছি। যাই হোক, ইউটিউবে এসে আমি অনেক কিছুই শিখেছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের দাম বেড়ে যাওয়াতে পেঁয়াজের পরিমাণটা তুলনামূলক একটু কমই দিয়েছি, কারণ আমার অনেক বেশি পেঁয়াজ আর অনেক বেশি তেল লাগে। যাক, পেঁয়াজের দাম বাড়াতে কিছুটা উপকৃতই হয়েছি, যেমন কিভাবে কম পেঁয়াজে রান্না করতে হয় সেটা শিখেছি। এই যে দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের একটু পরে যদি লবণটা দিয়ে দিই তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি ভালো করে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আদা আর রসুন, এই পেস্টটা আমি একসাথে সবসময় করে রাখি প্রায় 1 মাসের জন্য। আর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, খুব সুন্দর থাকে আর স্মেল একদম পারফেক্ট থাকে, কিছুই হয় না। তোমরা চাইলে এভাবে করে রাখতে পারো। আমার একটি ব্লগ রয়েছে যেটা নাকি আদা রসুন আমি কিভাবে সংরক্ষণ করি, সেই ভিডিওটি দেখে তোমরা জেনে নিতে পারো কিভাবে আমি নর্মাল ফ্রিজের মধ্যেই আদা রসুন সংরক্ষণ করি। তো এই যে আমি আদা রসুন দিয়ে এটাকেও একটু ভাজা ভাজা করে নিব, কারণ আদা রসুনের কাঁচা স্মেলটা যতটা বোরিং লাগে, এটার ভাজা ভাজা হলে কিন্তু স্মেলটা খুব সুন্দর একটা স্মেল করে, যেটার স্মেল নিতে আমার তো খুবই ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে। আদা রসুনটা ভাজা ভাজা করে আমি দিয়ে দিয়েছি পানি। পানি দেওয়ার কারণ হচ্ছে এখন আমি মাংসের যা যা মশলা রয়েছে সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব, কারণ আমি যদি পানি না দিয়ে মশলাটা দিই তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে দেখতে পাচ্ছ আমি 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর 1.5 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। এখানে আমি যে প্যাকেট যে গরম মশলাটা বাজারে পাওয়া যায় সেটাই আমি ইউজ করি, কারণ এটার ঘ্রাণটাও কিন্তু একদম বাটা মশলার মতোই হয়। আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়া। সবগুলো মশলা আমি এটাতে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তোমরা তো ভালো করেই জানো যারা নাকি রান্না করো, যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে মশলার কষানোর ওপর। তবে প্রেসার কুকারে রান্না করলে কিন্তু মশলা না কষালেও চলে, এটাতে মাখিয়ে চড়ালেও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তবে আমার কাছে আসলে প্রেসার কুকারে রান্না করলেও মশলাটা আমার কাছে কষিয়ে নিতেই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর তেলটা একদম ওপরে চলে এসেছে। তো এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে মাংস রান্না করার সময় মাংসটা আমরা চেষ্টা করব হাড় সহ নেয়ার, কারণ হাড় সহ মাংস এই সবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে।
মাংসটা আমি মশলার সাথে ভালো করে মিক্স করে এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর অবশ্যই প্রেসার কুকারের ঢাকনা লাগানোর আগে খুব সতর্কতার সাথে লাগাতে হবে, কারণ প্রেসার কুকারের ঢাকনা ভালো করে না রাখলে সেটার ভাপটা ভিতরে জমে এটা ব্লাস্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই প্রেসার কুকারটা আমি ঢাকনা ভালো করে লাগিয়ে আমি কিচেনের আশেপাশেই থাকি, প্রথম বাসিটার অপেক্ষা করি। আর এটার আগুনটা আমি প্রথম বাঁশির আগ পর্যন্ত অনেক হাই ভলিউম দিয়ে রাখি, তবে প্রথম বাঁশি বাজার পর ওটা আমি কমিয়ে রাখি। প্রায় 10 মিনিট আমি প্রেসার কুকারে মাংসটা রেখে সেটার কয়েকটা বাঁশি বাজার পর এসে তারপরে আমি ঢাকনাটা খুলে নিব। আর ঢাকনাটা খোলার সময়ও খুব সতর্কতার সাথেই খুলতে হবে, যেমন ভিতরের যে ভাপটা রয়েছে সেটা বের করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, আমি এইভাবেই প্রেসার কুকারের যে ভিতরের ভাপটা রয়েছে এইভাবে বাঁশিটা উপরে দিয়ে বের করে নিই। এতে করে সুবিধা হয় যে ভিতরের যে ভাপটা থাকে সেটা বের হয়ে যায় আর হাতে লাগারও সম্ভাবনা থাকে না। তো যাই হোক, আমি নতুন করে তোমাদেরকে পুরনো কথা আরেকবার বলে নেই, সেটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে এমন মজার মজার খাবার পেতে আর অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ানোর ভিডিওগুলো সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর তোমরা যে ভাই বোনেরা আমাকে অনেক অনেক ভালোবাসো তাদের জন্য রয়েছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তো এই যে দেখতে পাচ্ছ, আলহামদুলিল্লাহ মাংসটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আসলে প্রেসার কুকারে রান্না করতে করতে অটোমেটিকলি একটা আইডিয়া চলে আসে। দেখো, আমার মাংসটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ ভুনা খেতে চাও তাহলে মাংসটা এভাবে করে খেয়ে ফেলতে পারো। বিশেষ করে যারা নাকি মাংস পাগল রয়েছে তারা ফটাফট এভাবে খেয়ে ফেলতে পারো উইদাউট সবজি ছাড়া। আমার খাবারের আইটেমের মধ্যে আসলে গরুর মাংস না হলে চলেই না। অনেকেই, যেমন আমার উনি, গরুর মাংসটা এখন অনেকটাই অ্যাভয়েড করেন, খুব কম পরিমাণে খান। আমার তো মনে হয় আমি যদি বুড়ো হয়ে যাই, আমার যখন দাঁত টাত সব পড়ে যাবে তখনও আমি গরুর মাংস ছেঁচে ছেঁচে খাবো। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ এখানে এখন আমি ওই সবজির আলুটা আর ডাঁটাটা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আলু আর ডাঁটাটা আগে দিয়ে দিচ্ছি, কারণ ফুলকপিটা কিন্তু নরম একটি সবজি, এটি সবার শেষে পরে দিতে হবে। তো এই যে দেখলে আমি ফুলকপিটা এভাবে করে কেটে নিয়েছি, তো এখন আমি দিয়ে দিচ্ছি। আর ভুলেও ফুলকপিটা দেওয়ার পর কিন্তু প্রেসার কুকারের ঢাকনা একবারে লাগানো যাবে না, তাহলে কিন্তু ফুলকপির তরকারি হবে না, ফুলকপির মাংসের ভর্তা হয়ে যাবে। ফুলকপিটা কিন্তু একটি পানসে একটা সবজি, সো এই সবজিটা রান্না করার সময় অবশ্যই মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে, বিশেষ করে ঝালটা একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু খুব মজা হয়। তো ফুলকপিটা আমি দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে রান্নার মাঝখানে যদি আমরা পানি ইউজ করি সেটা অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করব। তো আমি এখানে অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি, কারণ মশলাটা যেন ফুলকপির ভিতরে চলে যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমি ঢাকনাটা কিন্তু এভাবেই ওপর করেই লাগিয়ে দিয়েছি, এটা ভালো করে টাইট করে লাগিয়ে দিয়ে নিই। তো আমার এই ফুলকপিটা হতে আর বেশি সময় লাগেনি। এই যে দেখতে পাচ্ছ প্রায় হয়ে গিয়েছে আমার ফুলকপি দিয়ে গরুর মাংস আর আলু দিয়ে। এটি আমাদের ঢাকাইয়াই একটি রেসিপি। তোমাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। তো আজকে আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।